ওয়ার্ক ফর এনার্জির আমরা প্রথম পার্ট পড়েছি। আজকে ডেট কত বলো? ডেট হচ্ছে 13 তারিখ, 13/8/24। আমরা ওয়ার্ক ফর এনার্জি প্রথম পার্ট পড়েছি, সেখানে শুধুমাত্র কৃতকার্য সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিয়েছি, যে কাজ কাকে বলে, কাজের ফর্মুলা কি, আর কখন কাজ করে না, কখন ধনাত্মক কাজ করে, কখন ঋণাত্মক কাজ করে, এই সমস্ত জিনিস সম্বন্ধে আমরা পড়েছি। তাহলে আমরা জাস্ট যেটুকু পড়েছি সেটুকু রিক্যাপ করব না, আমি জাস্ট আউটলাইন করব কি কি জিনিস পড়েছি। ওয়ার্ক ডান কাকে বলে, এটা ওয়ার্ক ডান কৃতকার্য, এটা কি জিনিস, এর ফর্মুলা কি। আমরা জানি W ইকুয়াল টু এফ ডট এস, ডট প্রোডাক্টের যে রেজাল্ট সেটা একটা স্কেলার হয়, সুতরাং এ কোনো ডাইরেকশনের উপর নির্ভর করবে না। নাম্বার হচ্ছে পজিটিভ ওয়ার্ক কখন হয় সেটা আমরা জেনেছি, নেগেটিভ ওয়ার্ক কখন হয় সেটা আমরা জেনেছি, জিরো ওয়ার্ক কখন হয় সেটা আমরা জেনেছি, কিছু ক্ষেত্রে আমরা আলোচনা করেছি এবং ওয়ার্ক ডানের ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন কিভাবে করেছি? 1 নাম্বার ক্যালকুলেশন করেছি ভেক্টরের, দুটো করেছি, ভেক্টর দিয়ে করেছি, যেখানে ফোর্স ভেক্টর বলা থাকবে 2i ক্যাপ, কিছু জে ক্যাপ প্লাস কিছু কে ক্যাপ, এরকম বলা থাকবে। আর একটা বিন্দু থেকে পি, একটা বিন্দু থেকে কিউ, একটা বিন্দুতে কোনো একটা কিউ বিন্দুতে কোনো একটা ভরকে নিয়ে যাওয়া হবে, যেখানে এর স্থানাঙ্ক বলা থাকবে 2 3 4, এর স্থানাঙ্ক বলা থাকবে কিছু একটা 3 2 5 বা কিছু একটা 7 বলা থাকলো। তখন আমাদের কৃতকার্য বার করার জন্য আমাদের অবস্থান ভেক্টর দিয়ে আমরা ক্যালকুলেট করেছিলাম যে এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর এস। তাহলে এস ভেক্টর সমান আমরা পেয়েছিলাম ও কিউ মাইনাস ওপি। সেই করে আমরা এফ ডট এস ক্যালকুলেট করে কৃতকার্য করেছিলাম। যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিও, ওকে, বা বইয়ে তোমরা পেয়ে যাবে। আর কি করেছিলাম? সেকেন্ড আমরা ক্যালকুলেশন করেছিলাম যে যদি এফ এবং এস যদি একই দিকে হয়, যদি একই দিকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে থিটা হচ্ছে 0 ডিগ্রি, এবং সেক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা ডাব্লিউ ইকুয়াল টু সেক্ষেত্রে হবে সিম্পলি এফ এফ ইন্টু এস। এবার ক্ষুদ্র 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 যদি এই এফটা কনস্ট্যান্ট হয়, এটা যদি এফ যখন ধ্রুবক হবে তখন এই ফর্মুলা ওকে, কোনো চাপ নেই, কারণ যখনই স্মরণ হবে বল সেই একই পরিমাণ আছে, কিন্তু কোনো টাইমে বলের পরিমাণ যদি সময়ের স্মরণের সাথে সাথে যদি চেঞ্জ করতে থাকে, তখন আমাদেরকে ডাব্লিউ নির্ণয় করার জন্য কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেশনের পথ অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করি, ছোট ছোট ওয়ার্ক ডান বার করি ডিডাব্লিউ, সেটা সমান সেই মুহূর্তের ফোর্স ইনটু তখন ডিসপ্লেসমেন্ট কত, এরকম করে ছোট্ট 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 আমাদের ওয়ার্ক ডান বার করতে হয়। শেষে এই ওয়ার্ক ডানটাকে টোটাল ওয়ার্ক ডান বার করতে গেলে সেটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়। আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার ম্যাথামেটিক্সে না পড়লেও আমরা এইটুকু বুঝেছি যে ইন্টিগ্রেশনে ছোট 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 জিনিসগুলো বড় জিনিস তৈরি হয়, এবং ইন্টিগ্রেশনের যে তাৎপর্য এফ ডিএস, এটা মানে হচ্ছে যে এফএস যে ক্ষেত্রফল আমাদের হবে, এফ এবং এস এর যে প্লট হবে, যে প্লটটা হবে সেটা এস অক্ষে যে ক্ষেত্রফল তৈরি করবে, সেটাই আমার হচ্ছে এফ ডট ডি, এফ ডিএস এর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের তাৎপর্য আর ডিফারেন্সিয়েশনের তাৎপর্য হচ্ছে কমপ্লিটলি আলাদা। আমি দুটো তাৎপর্য তোমাদেরকে আগে একবার লিখে দিই আর একবার বলে দিই ম্যাথামেটিক্যাল পার্সপেক্টিভ। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে বাংলায় হচ্ছে অন্তর্কলজ বা অন্তর্কলন। অন্তর্কলন, এই অন্তর্কলনের তাৎপর্য কি সেটা আমরা দেখব। এটার তাৎপর্য হচ্ছে যদি y ইকুয়াল টু এফ এক্স এ, এটা একটা গ্রাফ ধরে নাও, y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনকে আমি যে কোনো ভাবে প্লট করতে পারি, গ্রাফিক্যালি প্লট করতে পারি। গ্রাফিক্যালি প্লট করলে যদি আমি দেখতে পাই যে y এক্স এর সাথে সাথে কোনো ভাবে ধরে নাও কথার কথা এইভাবে ভ্যারি করছে, তাহলে কোনো একটা পয়েন্টে, কোনো একটা বিন্দুতে তার ডিফারেন্সিয়েশন নেওয়া মানে হচ্ছে সেই বিন্দুতে, ধরো আমি এই বিন্দুতে ডিফারেন্সিয়েশন নেব, তাহলে সেই বিন্দুতে এই যে গ্রাফ, এই যে লেখ, সেই লেখের উপর অঙ্কিত যে স্পর্শক, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে থিটা, তার ট্যানজেন্ট ট্যান থিটা। তার মানে স্পর্শকের প্রবণতা। এই যে স্পর্শকের প্রবণতা, স্পর্শকটা কোথায় নেব, যে বিন্দুতে ডিফারেন্সিয়েশন করতে বলবে,
এখানে যদি x ইকুয়াল টু x1 এ বলে তাহলে এখানে x ইকুয়াল টু x2 ধরে নাও এই বিন্দু, তাহলে এখানে যদি বলতো তাহলে স্পর্শকটা আমার এরকম হতো। কোনো একটা বিন্দুতে বিভিন্ন জায়গায় ধরে নাও বিভিন্ন রকম হবে। তো স্পর্শকটা আঁকবো, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণটা করবে সেটা সেটাতে আমরা তার ট্যানজেন্ট নেব। তাহলে এক্স ইকুয়াল টু এক্স ওয়ানে যদি আমি বলি, এক্স ইকুয়াল টু এক্স ওয়ানে ডেরিভেটিভ কত, সেটা হচ্ছে ট্যান থিটা। এক্স ইকুয়াল টু এক্স টু তে ডেরিভেটিভ কত, সেটা হচ্ছে ট্যান থিটা টু। তার মানে তাৎপর্য বলতে বোঝাচ্ছে যে কোনো একটি বিন্দুতে লেখের উপর অঙ্কিত, লেখচিত্রের উপর অঙ্কিত স্পর্শকের যে প্রবণতা সেই প্রবণতাই হচ্ছে ওই বিন্দুতে ওই অপেক্ষকের অন্তর্কলন। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের তাৎপর্য। এবার এবার আমরা জানি যে ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স হয় বা ডিওয়াই বাই ডিএক্স হয়। ওয়াই বাই এক্স হচ্ছে গড়ান, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে তাৎক্ষণিক। এটা আমরা বুঝলাম অন্তর্কলনের তাৎপর্য। এবার যদি আমরা দেখি যে ইন্টিগ্রেশনের তাৎপর্য কি, ইন্টিগ্রেশন বলতে বোঝায় সমাকল। এটার তাৎপর্য হচ্ছে যে y ইকুয়াল টু এফ এক্স যদি আমার একটা গ্রাফ হয়, এটা একটা ফাংশন, এই ফাংশন একটা প্লট কোনোভাবে বোঝাবে y, এটা ধরে নাও এক্স, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চল, এক্স এর উপর ডিপেন্ড করছে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে অধীন চল। সেইগুলো করলে আমি একটা গ্রাফ পাবো, কোনো একটা গ্রাফ পেলাম, কথার কথা এরকম গ্রাফ পেলাম। তো বলছে যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স বলতে বোঝাচ্ছে যদি আমি লিমিট দিই x1 থেকে x2 x এর মান, তাহলে সেটা বলতে বোঝাচ্ছে যে x ইকুয়াল টু x1 থেকে x ইকুয়াল টু x2 এর মধ্যে যে এই যে গ্রাফ, এই গ্রাফটা x অক্ষের উপর যে ক্ষেত্রফল তৈরি করে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে তাৎপর্য, এই ক্ষেত্রফলটাই হচ্ছে ইন্টিগ্রেশনের তাৎপর্য, এটাই হচ্ছে তাৎপর্য। তো সেখান থেকে আমরা আগের দিন বলেছিলাম যে যদি একই দিকে হয়, ধরে নাও এক্স অক্ষে গতিশীল একটা কণা, গতিশীল কণা, তার ফোর্স যেটা আছে ধরে নাও সেটা 2 নিউটন, সেটাও এক্স অক্ষ বরাবর। এবার তোমার প্রশ্ন করলো তাহলে আমি যদি গ্রাফে টানি এরকম করে, এটা যদি এফ হয়, এটা যদি এক্স হয়, যেহেতু এটা 2 নিউটন কনস্ট্যান্ট, তার মানে এটা 2 নিউটন হয়ে যাবে, 2 নিউটন। তাহলে তখন যদি জিজ্ঞেস করে যে বলো দেখি x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 5 মিটার এই দূরত্ব যেতে বা এই দূরত্বের মধ্যে তোমার কৃতকার্য কত, তাহলে আমরা কি বলবো? তাহলে সিম্পল আমরা তখন বলবো এই ক্ষেত্রফলটা কত থেকে কত, 0 থেকে 5। তাহলে এর এরিয়াটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন এফ ডিএক্স, ইন্টিগ্রেশন এফ ডিএক্স মানেই আমার হচ্ছে কৃতকার্য। এটা আগের দিনে আমরা আলোচনা করেছি। তার মানে এখানে গ্রাফের ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 5 সমান হচ্ছে 10 নিউটন, তাই 10 জুল। সিমিলারলি যদি তোমার অন্য ধরনের গ্রাফ হয় তাহলে সেক্ষেত্রে অন্যরকম করতে হবে। এবার তোমাদের ওয়ার্ক ডানের একটা প্রবলেম দিয়ে তোমাদের শুরু করি। তাহলে প্রবলেম নাম্বার 1, আজকে আমাদের ক্লাস শুরু হলো। ধরে নাও তোমাকে বলছে যে এফ ইকুয়াল টু দেওয়া আছে 2x², ঠিক, এবং এটা এক্স আই ক্যাপ শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই আছে। একটি কণা এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 5 মিটার গেল, এই বলের প্রভাবে, এই যে বল উপরে দিয়েছি প্রযুক্ত বল, তার প্রভাবেই একটি কণা এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 5 গেল। এক্ষেত্রে এক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত?
করতে পারবে কেউ? এরকম একটা দিয়ে দিয়েছি। তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হবে? দেখো, প্রথম নিজেকে প্রশ্ন করবে, ফার্স্ট প্রশ্ন নিজেকে করবে, প্রযুক্ত বল কি ধ্রুবক মানের না ধ্রুবক নয়? ধ্রুবক মানের, হ্যাঁ না, কোনটা হবে অ্যান্সার? এটা কি ধ্রুবক মানের প্রযুক্ত বল? তাহলে প্রযুক্ত বল ধ্রুবক মানের নয়, তাহলে না। যদি না হয় তাহলে তোমার পাতি ইন্টিগ্রেশন করে তোমাকে ক্যালকুলেট করতে হবে। যদি হ্যাঁ হতো, যদি হ্যাঁ হতো, যদি হ্যাঁ যদি হতো, তাহলে পাতি এফ ইন্টু এস করে দিতাম। তাহলে আমাদের এক্ষেত্রে এই যে প্রবলেমটা, যেহেতু এক্ষেত্রে ধ্রুবক মানের নয়, এটা অপেক্ষক এক্স এর সাথে সাথে। কারণ কি দেখছি, এক্স ইকুয়াল টু যখন 0 তখন বলের মান 0, এক্স ইকুয়াল টু যখন 1 বলের মান তখন 2 নিউটন, এক্স ইকুয়াল টু যখন 2 বলের মান তখন 8 নিউটন। আমি ধরে নাও সব এসআই পদ্ধতিতে ধরছি, এটা নিউটন। তাহলে দেখছি এটা ধ্রুবক নয়, তাহলে পাতি এরকম ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনে এফ যেখানে লিখেছি সেখানেই আমি 2x² বসিয়ে দেবো। আর এই যে লিমিট আছে, নিচের লিমিট হবে x ইকুয়াল টু 0, উপরের লিমিট হবে x ইকুয়াল টু 5। তাহলে কি দাঁড়াবে? W ইকুয়াল টু, যেহেতু প্রযুক্ত বল, প্রযুক্ত বল x এর অপেক্ষক, তাই আমরা কি ধরবো? W সমান হচ্ছে ইন্টিগ্রেশন f dx। ডাব্লিউ, এবার এফ মানে কত দিয়েছি? 2x² ডিএক্স। এক্স কত থেকে কত গেছে গো? এক্স ইকুয়াল টু 0 থেকে 5। তাহলে এবার দেখো এটার ইন্টিগ্রেশন কি হবে? 2 হচ্ছে কনস্ট্যান্ট, ওকে বাইরে বার করে দাও। ইন্টিগ্রেশন 0 টু 5 এক্স টু দি পাওয়ার স্কোয়ার ডিএক্স। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানি? এক্স টু দি পাওয়ার এম ডিএক্স যদি হয়, তাহলে হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম প্লাস 1। তাহলে এটার ভ্যালু বসিয়ে দাও। তাহলে এখানে হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে x³ বাই 3। এখানে এম এর জায়গায় 2 বসাও, তাহলে পাবে কত থেকে কত লিমিট? আপার লিমিট 5, লোয়ার লিমিট 0। তাহলে আমরা এটাকে কি করে ক্যালকুলেট করি? আগে এই যে টোটাল ফাংশন আছে সেখানে আপার লিমিটটা আগে বসাবো, মাইনাস এই যে টোটাল ফাংশন আছে সেখানে লোয়ার লিমিট বসাবো। তার মানে হচ্ছে এইটা 3, তো দেখো 2 ইন্টু এখানে হচ্ছে 5 বাই 3 মাইনাস 0 কিউব বাই 3। 0 কিউব বাই 3 মানে 0, 5 কিউব মানে 125, 125/3 × 2, তার মানে হচ্ছে তোমার 250/3 এত জুল। এই ধরনের কিন্তু ক্যালকুলেশন তোমাদের পরীক্ষায় পড়তে পারে। ওকে, এটা কি বোঝা গেল? প্রত্যেকে একটু আওয়াজ দাও দেখি, শুনি। হ্যালো 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 হ্যালো, আরো সবাই আর? ওকে, যাক মোটামুটি অনেক আওয়াজ পেয়েছি। এবার হচ্ছে আমাদের শুরু হচ্ছে ওয়ার্ক, আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো পাওয়ার। এই পাওয়ার কথাটা আমরা প্রথম কোন সিরিয়ালে শুনেছি? তোদের সময় কি সেই সিরিয়ালটা ছিল পাওয়ার? না, একটা একটা খুব ফেমাস, ফেমাস একটা সিরিয়াল, যে সিরিয়ালটা আমাদের সময় স্কুল ছুট করে দিত প্রচুর স্টুডেন্টদেরকে, যার জন্য মঙ্গলবার রাত্রে, হ্যাঁ, শক্তিমান বলে একটা সিরিয়াল ছিল। সেই সিরিয়ালে মনে হয় ভিলেনটার নাম কি ছিল? ডক্টর কিছু একটা বটে, ডক্টর জাইকাল না কি একটা নাম ছিল। সে পাওয়ার পাওয়ার করে চিৎকার করতো। তখন বুঝিনি যে পাওয়ার মানে, তখন ভাবতাম পাওয়ার মানে শক্তি, বেশ পাওয়ার শক্তিশালী হবে। কিন্তু পাওয়ার কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম, একটা ফিজিক্সের টার্ম। তাহলে পাওয়ার বলতে কি বোঝায়? কার্য করার হারকে পাওয়ার বলে।
কাজ করার হার কিসের সাপেক্ষে? হার অনেক কিছুর সাপেক্ষে হতে পারে, এটা অবশ্যই সময়ের সাপেক্ষে হবে। সময়ের সাপেক্ষে কাজ করার হারকে পাওয়ার বলা হয়। তার মানে কি? তার মানে দুটো একটা দুভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে গড় পাওয়ারের হচ্ছে ক্ষমতা। তাহলে বলে যে তোর ক্ষমতা বেশি নয়, কারণ কি? তুই 1 ঘন্টায় 4খানা ইট এদিক থেকে ওদিক নিয়ে যাস। ওকে দেখ, বল্টুকে দেখ, 1 ঘন্টায় 1000 ইট এদিক থেকে ওদিকে নিয়ে যায়। তার মানে কি? বল্টু কাজ বেশি করছে একই সময়ে। দুটোই 1 ঘন্টা 1 ঘন্টা বলছি। তার মানে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে বেশি পরিমাণ কাজ করে ফেলতে পারবে তার পাওয়ার বেশি, যে কম পরিমাণ করবে তার পাওয়ার কম। এবার যেহেতু এটা সময়ের সাপেক্ষে কাজ করার হার, তাহলে সেই হারটা একবার হতে পারে গড় ক্ষমতা, হতে পারে একটা, যেমন হয় গড় সরণ, গড় ত্বরণ, গড় বেগ, সেরকম এখানে হতে পারে গড় ক্ষমতা, আর একটা হতে পারে তাৎক্ষণিক ক্ষমতা। দু ধরনের ডেফিনেশন আছে। একটা হচ্ছে অ্যাভারেজ, কোনো একটা যন্ত্র যখন চলছে তখন সেই যন্ত্রটা বা কোনো একটা মানুষ যখন কোনো কাজ করছে, কখনো সে কাজটা একটু বেশি পরিমাণ করে দিতে পারে, কখনো সে একটু কম করতে পারে, কখনো সে হাঁপ নিতে পারে। যন্ত্রের ক্ষেত্রেও তাই, সে কখনো কখনো বেশি করতে পারে, কখনো কম করতে পারে, কখনো স্লো হতে পারে। তো যখন আমি গড় একটা দেখবো, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে দেখবো যে যন্ত্রটা কিরকম ক্ষমতায় কাজ করলো, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার একটা ব্যবধানে, তখন আমরা যে ক্ষমতার কথা আলোচনা করছি তাকে বলা হয় অ্যাভারেজ পাওয়ার বা গড় ক্ষমতা। আর যখন কোনো একটা যন্ত্র, আমি খুব তিরবিরে মানুষ, আমি জানতে এক্ষুনি কেমন কেমন ক্ষমতায় কাজ করছে, এই মুহূর্তে কতটা কাজ করছে ক্ষমতায়, তো আমি ক্ষণে ক্ষণে যদি জানতে চাই, সেই মুহূর্তে যদি জানতে চাই, তখন তাকে বলা হয় তাৎক্ষণিক ক্ষমতা, এবং ইংরেজিতে এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো অ্যাভারেজ ক্ষমতা যদি আমরা বলি, এর ফর্মুলা হচ্ছে, যদি পি অ্যাভারেজ আমরা বলি, তাহলে এটা হচ্ছে মোট কৃতকার্য, মোট কৃতকার্য বাই মোট সময়, মানে ডাব্লিউ বাই টি। আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যদি আমরা বলি, পি ইনস্ট্যান্টেনিয়াস যদি আমরা বলি, তাহলে এখানে আমাদের কিন্তু কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। যে কোনো ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ডেরিভেটিভ করতে হয়। গড় বেগ যেমন হচ্ছে মোট সরণ, নেট সরণ বাই মোট সময়। তাৎক্ষণিক বেগ মানে ডিএসডিটি। সেরকমই কিন্তু এখানেও তাই। ত্বরণ যদি বলে গড় ত্বরণ, তাহলে বেগের পরিবর্তন বাই মোট সময়। যদি বলে তাৎক্ষণিক ত্বরণ, তাহলে ডিভিডিটি, যে মুহূর্তে বলবে সেই মুহূর্তের টাইম বসিয়ে দেবো। এই দু ধরনের ব্যাপার আছে। তাহলে এবার আমরা কৃতকার্য থেকে যদি পাওয়ারটাকে ডিফাইন করি, তাহলে কেমন হবে? তাহলে কৃতকার্য থেকে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু ছিল এফ ডট এস। এখান থেকে আমরা ডাব্লিউ বাই টি যদি করি গড় পাওয়ার, তাহলে আমরা লিখতে পারি এফ ডট এস বাই টি। তো এক্ষেত্রে যদি বল যদি তোমার ধ্রুবক হয়, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এফ ইন্টু এস বাই টি। এটা খুব গড়ান প্রসেসে লিখছি। তার মানে পাওয়ার সমান আমরা লিখতে পারি এফ ডট ভি। ওকে। তো এক্ষেত্রে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে বল হচ্ছে কনস্ট্যান্ট। আর যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই গড় ফর্মুলা লাগাতে পারবো না। এফ যদি কনস্ট্যান্ট না হয়, কনস্ট্যান্ট না হয়, তাহলে এফ এর ফর্মুলায় থাকবে টি। মানে ধরে নাও কথার কথা, এফ সমান দেওয়া আছে 2t। তাহলে সেক্ষেত্রে আমরা আমরা দেখতেই পারবো যে এফ ইন্টু আর এস ধরো দেওয়া আছে, কোনোভাবে কোনো একটা ফর্মুলা দেওয়া আছে, কিছু একটা বা এই ধরনের কিছু একটা ফাংশন অফ টি দেওয়া আছে। এইসব করে টোরে আমরা যে ওয়ার্ক ডান পেলাম, সেই ওয়ার্ক ডানটা পেলাম ধরে নাও কথার কথা 5d²। তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান যেহেতু সময়ের সাথে সাথে এরকম করে ভ্যারি করছে, তাহলে কোন একটা টাইমে তাৎক্ষণিক যদি আমাকে বার করতে হয় তাৎক্ষণিক পাওয়ার, তাহলে আমি ডেরিভেটিভ করে দেবো। তখন আমি করব পাওয়ার সমান হচ্ছে ডি ডাব্লিউ ডিটি। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো যাই হোক, পাওয়ার সমান হচ্ছে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি, পাওয়ার সমান হচ্ছে এফ ডট ভি। তার মানে পাওয়ার সমান হচ্ছে এফ ভি কস থিটা।
থিটা কার কার মধ্যে কোণ? থিটা হচ্ছে বল ভেক্টর এবং বেগ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে পাওয়ার পজিটিভ, ওয়ার্ক ডান পজিটিভ যেখানে ছিল সেখানে পাওয়ার পজিটিভ, নেগেটিভ এটসেট্রা হয়। যেমন ধরে নাও তোমাকে কেউ প্রশ্ন করলো যে একটি 5 কেজি ভরের প্রবলেম 2, একটি 5 কেজি ভরের কণাকে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে। এক্ষেত্রে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা কত লাগে? বলো কত লাগবে? সুমিয়া বল। ভাবুন। 5 কেজি ভরের একটি কণাকে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বন বন করে ঘোরানো হচ্ছে। এক্ষেত্রে তার ঘূর্ণনের জন্য বা কণার ঘূর্ণনের জন্য যে ক্ষমতার প্রয়োজন তার মান কত? প্রশ্নটা বুঝতে পেরেছিস দীপাঞ্জন? প্রীতম? দীপাঞ্জন বলেছে অ্যান্সার 0। দেখছি আর কি কি অ্যান্সার বলে দেখি। কেন 0 বললে? দীপাঞ্জন বলো যুক্তি। তুমি অ্যান্সার ঠিক বলেছো, যুক্তি ঠিক বলনি। দেখ, তুই একটা জিনিস ভেবে দেখ, যখন তোকে ধর হ্যাঁ বল 0 কেন হবে? কাউকে কার্যহীন বল একদম ঠিক বলেছো। কার্যহীন বল একদম তাই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। বেগ, তাৎক্ষণিক বেগ আর প্রয়োজনীয় বল মনে রাখবে আমরা আলোচনা করেছিলাম বৃত্তপথ পড়ার সময় যে এমনি এমনি কোনো বস্তু বৃত্তপথে ঘোরে না, তাকে ঘোরানো হয়। কে ঘোরায়? কোন বল ঘোরায় তাকে বৃত্তপথে? অভিকেন্দ্র বল ঘোরায়। তার মানে এখানে প্রয়োজনীয় বল হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে অভিকেন্দ্র বল যদি কোনো কাজ করে থাকে তাহলে অবশ্যই ক্ষমতা থাকবে। আর অভিকেন্দ্র বল আমরা জানি কার্যহীন বল। তো যদিও কার্যহীন বল হোক বা না হোক আমরা একবার দেখে নিই। অবশ্যই কার্যহীন বল। স্টিল আমরা দেখি এই বরাবর তার বেগ আর এই দিকে অভিকেন্দ্র বল, এদের দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সিম্পলি এখানে যে ফর্মুলা জল করছে সেই ফর্মুলাকে আমরা ব্যবহার করব। তাহলে পাওয়ার সমান হচ্ছে অভিকেন্দ্র বল ইনটু বেগ ইনটু কস কত 90 ডিগ্রি। কস 90 মানে কত? 0। তাহলে পাওয়ার সমান হয়ে গেল 0। খুব ভালো কথা। এটা কি প্রত্যেকে বোঝা গেল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি আমি এখানে বলেছি? এখানে কি আমি সেটা দিয়েছি? বলো। সেটা তো এখানে বলা নেই। হ্যাঁ অবশ্যই এটা না 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 ভেরি গুড। দ্রুতি দেওয়া আছে কারণ এখানে যেহেতু ও বারবার দিক পরিবর্তন করছে তো বেগ বললে আমাকে বলা উচিত প্রতি মুহূর্তের বেগ। এবং যেহেতু যেহেতু প্রতি মুহূর্তের বেগের মানটা হচ্ছে এইটা। কিন্তু তুমি দেখো পাওয়ার যখন আমি ক্যালকুলেট করছি তখন এই মুহূর্তে
ওই যে তাৎক্ষণিক মুহূর্ত, সেই মুহূর্তে বল কোন দিকে, সেই মুহূর্তে বেগ কোন দিকে। আবার পরের মুহূর্তে বেগ কিন্তু তার দিক চেঞ্জ করলো, তখন কিন্তু বেগ, এটা v1 এটা v2, অবশ্যই বেগ আলাদা। কিন্তু সেক্ষেত্রে তোমার বলটাও তো দিক চেঞ্জ করে নেবে, এটা হচ্ছে fc2, সেখানেও তো 90 ডিগ্রি। তার মানে কি? তার মানে হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণনরত অবস্থায়, বৃত্তপথে ঘূর্ণনরত অবস্থায় প্রতিটি বিন্দুতে অভিকেন্দ্র বলের দরুন কৃতকার্য শূন্য। প্রতিটি বিন্দুতে, কারণ প্রতিটি বিন্দুতে স্পর্শক বরাবর তার বেগ, কেন্দ্র বরাবর তার বল, যে বলটার জন্য কৃতকার্যের কথাটা আমরা আলোচনা করছি। এটা বলার সময় এই প্রশ্নটা যখন আমরা আলোচনা করছি, তখন কিন্তু আমাদের এখনই সাইদা একটা প্রশ্ন বলল যে যদি স্পর্শকীয় ত্বরণ থাকে, যদি প্রিভিয়াস প্রবলেমে স্পর্শকীয় ত্বরণ যদি, বা স্পর্শীয় ত্বরণ, স্পর্শীয় কথাটা ঠিক নয়, স্পর্শকীয় বলতে ভাল লাগছে, স্পর্শকীয় ত্বরণ যদি থাকলে তা আমি দিচ্ছি, সেরকমই একটা প্রবলেম দিচ্ছি। এটা আমরা অবশ্যই আগে প্রবলেমটা একবার ডিসকাস করেছিলাম। আমরা কোনো একটা প্রবলেম করতে গিয়ে, আমার মনে পড়ছে না কখন, কিন্তু কোনো একটা প্রবলেমে আমরা এটা ডিসকাস করেছিলাম যে আমরা পাওয়ার ক্যালকুলেট করেছিলাম, সেখানে দেখেছিলাম, বা ওয়ার্ক ডান, সেক্ষেত্রে কিন্তু স্পর্শকীয় ত্বরণই কেবলমাত্র, তার জন্যেই কেবলমাত্র কৃতকার্য হয়, তার জন্যেই পাওয়ার লাগে। তার মানে এবার দেখো, এখানে প্রবলেম নাম্বার, পরেরটা প্রবলেম 3 ধরে নাও, যে একটি 5 কেজি ভরের বস্তুকে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে প্রাথমিক শূন্য বেগ থেকে 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড দ্রুতি সৃষ্টি করতে কত ক্ষমতার প্রয়োজন? প্রশ্নটা তোরা বুঝতে পারলি না, আমি ঘেটে দিলাম কি জানি। একটা 5 কেজি ভরের একটা বস্তু আছে, তাকে 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে ঘোরাবো, এমন ভাবে যার প্রাথমিক বেগ 0 থেকে বেড়ে 5 সেকেন্ডে বেড়ে সেটা হয়েছে 5 মিটার পার সেকেন্ড দ্রুতি সৃষ্টি করেছে। এক্ষেত্রে কত ক্ষমতার প্রয়োজন হয়েছে? বাংলাটা একটু কারেক্ট করে নিও, ল্যাঙ্গুয়েজ প্লিজ কারেক্ট করে নিও, কিন্তু তারা বুঝতে না পারলে বলিস। কারেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ if required. ওকে, তাহলে কি বুঝলাম? একটা ভরকে 5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তপথে বনবন বনবন করে ঘোরাচ্ছি না, বরং তাকে শূন্য বেগ থেকে 5 সেকেন্ডে তাকে আমি 5 মিটার পার সেকেন্ড দ্রুতি সৃষ্টি করলাম। এই যে 5 সেকেন্ডের সময়, তার মধ্যে আমার কত কৃতকার্য করতে হলো? বলো, বার করো কত হবে। রাইট। দেখো, বলবো না একটু ট্রাই করবে?
नहीं। এখানে আমাকে বলো 25 তুমি যেটা বার করেছো দিস ইজ তাৎক্ষণিক ত্বরণ। এখানে তোমাকে বুঝতে হবে যে একটা দেখো 0 থেকে t=0 সেকেন্ড থেকে t=5 সেকেন্ড এরকম একটা টাইমের রেঞ্জ দিয়েছে, টাইম রেঞ্জ দেওয়া আছে। তাহলে এখানে আমি ডাইরেক্ট হ্যাঁ এখানে ডাইরেক্ট কিন্তু আমি হ্যাঁ এখানে তোমাকে কিন্তু মোট কত কাজ হয়েছে আর মোট কত তোমার দূরত্ব গেছে এভরিথিং বার করে মোট টাইম কত তো দেওয়া আছে 5 সেকেন্ড, তার মানে এখানে ডেল্টা টি আমরা পেয়ে গেছি 5 সেকেন্ড। তাহলে আমাকে বার করতে হবে মোট কাজ কত হয়েছে, এইটা সমান কত হয়েছে বার করতে হবে। তার জন্য আমাকে প্রয়োজনীয় বলের মান বার করতে হবে এবং সেই বল কতক্ষণ কতটা ডিস্টেন্স জুড়ে কাজ করেছে সেটা বার করতে হবে। তাহলে বল গণিত সরণ বার করতে হবে এবং দেখতে হবে বল যেদিকে ক্রিয়াশীল সেদিকে কি সরণ সেদিকে কি ক্রিয়াশীল। যদি হয় তাহলে থিটা 0 ডিগ্রি হবে, যদি কোনো অ্যাঙ্গেল হয় তাহলে থিটার সেই পর্যাপ্ত মান বসাতে হবে, বসিয়ে সরণ বার করতে হবে। তো এইগুলো নানা রকম কাজ আছে, এটা আমি পর 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 তোমাদেরকে করে দিচ্ছি। ওকে, দেখো তাহলে আমরা এখানে বুঝেছি প্রবলেমটার অ্যান্সার আমি করে দিই। ডেল্টা টি সমান 5 সেকেন্ড, এটা আমাদের কাছে ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, এটা বলা আছে। এবার আমরা চাই বার করতে শুধু কৃতকার্য। কৃতকার্য যদি আমরা পেয়ে যাই, ডাব্লিউ যদি এটা পাওয়া যায় যদি, তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট পি অ্যাভারেজ পাওয়ার সমান ডাব্লিউ টোটাল কৃতকার্য বাই ডেল্টা টি ভাগ করে আমরা সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাব। এই আশা রেখে আমরা কোশ্চেনটার উত্তর করতে বেরোবো। তাহলে এবার আমাদের মেন যে কষ্ট সেটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক ডান বার করতে। তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে এফ ডট এস ডিএসি ধরলাম, তার ইন্টিগ্রেশন ধরলাম। এবার দেখো এক্ষেত্রে যে এফ এর কথা আমরা আলোচনা করছি, এক্ষেত্রে যে এফ, এই এফটা কি ধরনের এফ, অভিকেন্দ্র এফ না এক্ষেত্রে এফটা তোমার স্পর্শক এফ, কোনটা আমরা নেব দেখে নিই। আমি দুটোই নিই ধর, তাহলে আমি ধরছি এফ রেডিয়াল, কারণ বৃত্তপথে ঘুরছে রেডিয়াল একটা থাকবে, প্লাস এফ ট্যানজেনশিয়াল, দুটোই ধরছি। আমি বসিয়ে দিই এখানে, তাহলে ডাব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন এফ রেডিয়াল ডট ডিএস প্লাস ইন্টিগ্রেশন এফ ট্যানজেনশিয়াল ডট ডিএস। এবার আমাকে বলো তো দেখি এই দুটো ক্ষেত্রে বাম দিকেরটায় আর ডান দিকেরটায়, এই যে এখানে একটা আছে এখানে একটা আছে, এই দুটোর মধ্যে কোনটা লাড্ডু হবে? অবশ্যই বাম দিকেরটা লাড্ডু হবে। কেন? তার কারণ হচ্ছে এই বৃত্তপথে ঘোরার সময় এই দিকে কাজ করে এফ আর, সরণ হয় এই বরাবর, যে কারণে হয়। তাহলে এই পার্টটা হয়ে গেল 0, তাহলে পড়ে থাকলো এইটা, যেটা তার মানে এফটি কোন দিকে কাজ করছে, তাহলে এফটি আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? সেকেন্ড পার্টের জন্য বলো, এফটি আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? অলওয়েজ 0 ডিগ্রি, অলওয়েজ 0 ডিগ্রি, ভেরি গুড। তার মানে এখানে ওয়ার্ক ডান সমান ডাব্লিউ সমান দেখো ইন্টিগ্রেশন এফটি ডট ডিএস দেওয়া আছে। তাহলে এফটি মানে কি? ট্যানজেনশিয়াল ফোর্স। মানে আমরা যখন ছোটবেলায় টায়ার চালাতাম, কেউ টায়ার চালিয়েছিস? তখন টায়ারকে ট্যানজেনশিয়াল বরাবর ফোর্স দিতাম না, মাথায় চাটি মারতে মারতে যেতাম না? এইটা হচ্ছে সেই ট্যানজেনশিয়াল ফোর্স, এই বরাবর। তাহলে এই দিকে কাজ করছে আমার এফটি, আর সরণও হচ্ছে ওই দিক বরাবরই আমার সরণ। এখানে আমার এফটি আর এইদিকেই আমার সরণ, এইদিকে আমার সরণ এস ডিএস। তার মানে প্রতিটি বিন্দুতে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, যদি আমি বলি থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এফটি এবং ডিএস,
at each and every point it is 0 degree. তার মানে w equal to হবে ইন্টিগ্রেশন ft ds cos 0, cos 0 মানে কত, cos 0 মানে 1, তার মানে এখানে কত হবে ft ইনটু ds। ft মানে কি গো, ট্যানজেনশিয়াল ফোর্স, তার মানে এটাকে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যদি a হয় তাহলে এটাকে কি লিখতে পারি, ft মানে হচ্ছে স্পর্শকীয় বল, স্পর্শকীয় বল, এটাকে আমরা কি লিখতে পারি, ভর গণিত ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলতে পারি না, পারি না, বলতে পারি তো, তার মানে সেটা বলি, বলতে যদি পারি তাহলে বলি। আবার এই যে ত্বরণটা সেটাকে আমরা লিখতে পারি m ইন্টু ডিভিডিটি। তাহলে দেখো তো ওখানে বেগ কত থেকে কত, কত সেকেন্ডে হয়েছে, আমাদের প্রবলেমে বেগ কত থেকে কত, কত সেকেন্ডে হয়েছে। দেখো আমাদের বলা আছে ভি ইকুয়াল টু ভি ডেল্টা ভি, যদি আমরা বলি তাহলে হচ্ছে 5 মাইনাস 0, প্রথমে হয়েছিল 0 পরে হয়েছে 5। ডেল্টা টি যদি আমরা বলি তাহলে সেটাও 5 মাইনাস 0, প্রথমে 0 সেকেন্ড ছিল পরে এত হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি কত হবে, 5/5 সমান হচ্ছে 1। আর এম এর মান কত, 5, তাহলে 5 একে 5 নিউটন। তাহলে স্পর্শকীয় বল পেয়ে গেলাম ধ্রুবক, সেই ধ্রুবক বলের মান কত পেলাম, 5 নিউটন। বুঝতে পেরেছো না পারোনি? ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন, প্রথমে ছিল 0, পরে ঘোরাতে 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 5 মিটার পার সেকেন্ড হলো। প্রথমে টাইম ছিল 0 সেকেন্ড, আমি লাস্ট যে টাইমের কথা বলেছি সেটা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে উপরে এইটা হচ্ছে ডেল্টা ভি, এইটা হচ্ছে বেগের পরিবর্তন মানে 5, নিচে সময়ের পরিবর্তন মানে 5, 5/5 মানে 1, আর ভর বলেছি 5 কেজি। তাহলে সবগুলোকে গুণ করলে আলটিমেটলি আসবে 5 নিউটন। স্পর্শকীয় বল হয়ে গেল 5 নিউটন, এটা বাইরে বেরিয়ে চলে গেল। তাহলে ডাব্লিউ সমান যেটা ছিল এফটি ইন্টু ডিএস, সেখানে এফটি হয়ে গেল 5 ইন্টু ডিএস, তাহলে 5 বাইরে বেরিয়ে চলে গেল, তাহলে ইন্টু ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে টোটাল এস, সরণ, মোট সরণ। তাহলে আমাকে এখন বার করতে হবে মোট সরণ কত, মোট সরণ সমান কত বার করতে হবে। তাহলে তো দেখো তো দেখি, ট্যানজেনশিয়াল ত্বরণের মান সব সময় ধ্রুবক, এটি এর মান ধ্রুবক, এটা সব সময় স্পর্শক বরাবর ক্রিয়াশীল। তাহলে স্পর্শক বরাবর যেহেতু ক্রিয়াশীল, তাহলে এক্ষেত্রে সরণের ফর্মুলায় আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই ফর্মুলা ইউজ করতে পারি, যদি আমি এই সরণটাকে স্পর্শক সরণ বলি, স্পর্শকীয় সরণ বলি। কারণ সব দেখো স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর সরণ, স্পর্শক বরাবর ত্বরণ, আর সময় তো ইন্ডিপেন্ডেন্ট, আর প্রাথমিক বেগ ছিল 0, তাহলে এইটা হয়ে গেল 0। তাহলে এক্ষেত্রে স্পর্শক সরণ দিয়ে আমরা বার করব হাফ ইন্টু স্পর্শক সরণ ত্বরণ ছিল 1, হাফ ইন্টু 1 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 5×5 25/2, এটা হলো সরণ। তাহলে ডাব্লিউ সমান কত দাঁড়ালো, 5 ইন্টু 25/2, তাহলে ডাব্লিউ সমান দাঁড়ালো এত মিটার সরণ। তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান 5 ইন্টু 25/2, এত জুল। টাইম সমান ডেল্টা টি সমান কত, 5 সেকেন্ড। অতএব গড় পাওয়ার কত, গড় পাওয়ার সমান হচ্ছে 5 ইন্টু 25/2 ইন্টু 5, 5 কেটে গেল, তার মানে হলো 25/2, এত ওয়াট। এবার তুমি এটাকে খুব সিম্পল ভাবে ক্যালকুলেট করতে পারতে, কি করে, যেটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, গড় পাওয়ারকে তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারতে, পি ইনিশিয়াল প্লাস পি ফাইনাল বাই 2, কারণ বলের মান হচ্ছে ধ্রুবক। তো তুমি গড় এরকম করে পাওয়ার বার করতে পারো, প্রাথমিক পাওয়ার বাই অন্তিম পাওয়ার বাই 2। প্রাথমিক পাওয়ার কত, বেগ 0, বল 0, সব 0। অন্তিম পাওয়ার কত, অন্তিমের সময় বল হচ্ছে দেখো 5 ভর,
ত্বরণ হচ্ছে 1, তাহলে ভর গণিত ত্বরণ মানে বল পেলাম। আর এখানে হচ্ছে তোমার বেগ গুণ করতে হবে, বেগ হচ্ছে 5, যেটা 5 5 25 এক্ষুনি সাইদা যেটা তুই বললি সেটা ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 25/2 সমান হচ্ছে 12.5 এত ওয়াট। তো যেমন করে হোক তুমি কিন্তু ক্যালকুলেট করে নির্ণয় করতে পারো। ওকে, এই এই যে তোমার পাওয়ারের যে কেসটা, এখানে কিন্তু তোমার এই ধরনের বিভিন্ন প্রশ্ন পড়ে। ওকে, এটা তোমরা দেখে নিও, আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারবে, খুব কঠিন কিছু নয়। চেঁচিয়ে চেঁচিয়ে বললাম বলে কঠিন মনে হতে পারে, বাট ইট ইজ ভেরি ইজি। দাঁড়াও, এখানে একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কখনো কখনো খুব পড়ে। সেটা হচ্ছে তোমাদের, ধরে নাও প্রবলেম 4 বা কিছু, ধরে নাও একটি পাম্প প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় বলছি না, প্রতি সেকেন্ডেই বলছি তোমাদের চাপ কমানোর জন্য, প্রতি সেকেন্ডে 5 লিটার জলকে 5 লিটার জলকে 10 মিটার উচ্চতায় তুলে অনুভূমিকভাবে অনুভূমিকভাবে 5 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করে। এক্ষেত্রে পাম্পের ক্ষমতা কত? এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট। বলো কি হবে? করো, করো, এটা আমি 2-3 মিনিটস টাইম দিচ্ছি, করো, ট্রাই করো।
বলো অ্যান্সার কত? হ্যালো হ্যালো হ্যালো, বেরোলো অ্যান্সার? আছিস কেউ না পালিয়ে গেছিস? হ্যালো 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 হ্যালো। তাহলে পাম্প যদি জিরো হয়, তাহলে তো যদি ঘরের জল তুলতে হয় ইলেকট্রিক বিল খরচা হতো না। নেহি, নেহি। এখানে আমাকে বলো, জলটা উঠতে তো টাইম লাগবে। উহ, জলটা উঠতে টাইম লাগবে তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জল, এটা ধরে নাও জল, ওয়াটার, এটা পাম্প। এই পাম্প আমাদের এই বাড়ির বাড়ির কিছুটা গভীরে থাকে, নিচে আমরা রাখি। এই পাম্প চলছে ভটভট ভটভট করে। এটা ধরে নাও আমাদের ভূগর্ভস্থ জল, সেটা তুলছে, তুলে এই দিক দিয়ে কত মিটার, 5 মিটার/সেকেন্ড বেগে ছুটছে। তাহলে দেখো প্রতি সেকেন্ডে, কথা বলা আছে প্রতি সেকেন্ডে, তাহলে টাইম নিচ্ছে আমি কত, টাইম সমান 1 সেকেন্ড। 5 লিটার জলকে তুলছে, 5 লিটার জল মানে কত ভর, জলের ভর কত, 5 কেজি। 1 লিটার জলের ভর 1 কেজি, তাহলে 5 লিটার ভরে ভর হবে 5 কেজি। 5 কেজি জলকে পাম্পটা কি কি করছে, প্রথমে ও তুলছে এখান থেকে এখানে, হাইটে তুলছে, এইচ হাইটে তুলছে, 10 মিটার হাইটে তুলছে। তার মানে তার স্থিতিশক্তি বৃদ্ধি করছে, আর এখানে কিন্তু একটা বেগে ছুড়ে দিচ্ছে, মানে এখানে একটা গতিশক্তি তৈরি করছে। তাহলে প্রতি সেকেন্ডে পাম্প কি কি করছে, তাহলে প্রতি সেকেন্ডে পাম্পটি, প্রতি সেকেন্ডে পাম্পটি পাম্পটি 5 কেজি ভরের জলকে 10 মিটার উচ্চতা তুলছে, 1 নাম্বার। আর 2 নাম্বার কি করছে, 5 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তার মানে এই এই যে তুলছে তার জন্য স্থিতিশক্তি বৃদ্ধি করছে, স্থিতিশক্তি বাড়াচ্ছে, আর এখানে গতিশক্তি ক্রিয়েট করছে। তাহলে এই দুটো জিনিস কিন্তু একসাথে করছে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে এই দুটো জিনিস করে যা হবে সেটাই তার পাওয়ার। তাহলে তাহলে মোট কৃতকার্য যদি আমি বলি, পাম্প কর্তৃক মোট কৃতকার্য যদি আমি বলি, তাহলে পাম্প যা যা কাজ করছে, পাম্পের কাজের দরুন স্থিতিশক্তি বাড়ছে, mgh প্লাস হাফ mv স্কোয়ার গতিশক্তি। তাহলে mgh মানে কত, 5 × 10 × 10 প্লাস হাফ mv স্কোয়ার মানে কত, হাফ ইন্টু 5 × 5 স্কোয়ার, এত জুল। তাহলে এটা সমান হচ্ছে 500, আর এটা সমান হচ্ছে 125, বাই মানে হচ্ছে 62.5। তাহলে 562.5 এত জুল সেকেন্ডে, এটা ডাব্লিউ। টাইম কত, 1 সেকেন্ড। তাহলে পাওয়ার কত, W/T সমান হচ্ছে 562.5 এত জুল/সেকেন্ড, মানে এত ওয়াট। বোঝা গেল? হ্যালো 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 হ্যালো।
ক্লিয়ার? নেক্সট প্রবলেম। এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। প্রবলেম কিছু একটা 5 বা কিছু একটা প্রবলেম। নেক্সট প্রবলেম। একটি 100 কেজি ভরের 400 কেজি ভরের ট্রাক সমতল রাস্তা বরাবর 45 কিলোমিটার পার আওয়ার বেগে আচ্ছা 18 সরি 45 দিচ্ছি না, 54 দিচ্ছি। 54 কিলোমিটার পার আওয়ার বেগে বেগে স্থির বেগে গতিশীল। ওকে? এক্ষেত্রে এক্ষেত্রে ট্রাকের ইঞ্জিনের ক্ষমতা কত? ট্রাকের ইঞ্জিনের ক্ষমতা কত? প্রদত্তটা পরে বলবো, প্রদত্ত দিয়ে দিচ্ছি। চাকা এবং মাটির ঘর্ষণ গুণাঙ্ক ধরে নাও 0.5। এটা বুঝতে হবে। ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রথমে বোঝো, ফার্স্ট এটাকে বুঝতে হবে, বোঝো, তারপর ক্যালকুলেট করো। তুমি আমাকে প্রথম প্রশ্নের উত্তর দাও, একটা ট্রাক যখন স্থির বেগে গতিশীল হয় তখন কি ইঞ্জিনের কোনো ক্ষমতা প্রয়োগ করতে হয়? স্থির বেগে যেতে না। গেলে ইঞ্জিনকে কি কোনো ক্ষমতা প্রয়োগ করতে হবে? না। একজন বলছে না। তুমি যদি তুমি যদি স্থির গতিবেগে সাইকেলে যেতে চাও তাহলে কি তোমাকে প্যাডেল করতে হবে? বা উল্টোটা বলছি, যদি একটি ট্রাক ইঞ্জিন বন্ধ করে দেয় চলতে চলতে তাহলে কি সে সারা জীবন স্থির গতিবেগে চলবে? একটা অবশ্যই ঘর্ষণ তো থাকবেই, ঘর্ষণ তো থাকবেই। ঘর্ষণ না থাকলে চলবে এটা তো আমার বলার কোনো জায়গা নেই, কারণ প্র্যাকটিক্যাল কেসে যদি কোনো, তাহলে তো কি করতো, সবাই সমতল রাস্তা হতো, ইঞ্জিন বন্ধ করে দিয়ে ড্রাইভাররা শুধুমাত্র হ্যান্ড ইটাকে স্টিয়ারিংটাকে এমনি এমনি করতো, তাহলে তো তেল খরচা হতো না, কিচ্ছু হতো না, কোনো কিছু হতো না, কোনো কিছুই প্রয়োজন হতো না। তাহলে যেটা তুমি না বললে সেটা না হবে না। কোনো একটি গাড়িকে স্থির বেগে চালানোর জন্য অবশ্যই ইঞ্জিনের ক্ষমতা প্রয়োগ করতে হয়। ইঞ্জিনকে তার মানে কাজ করতে হয়। কাজ করতে হয় মানে কিছু বলের বিরুদ্ধে কাজ করতে হয়। কি বলের বিরুদ্ধে কাজ করতে হয়? কেন? কেন ও স্থির বেগে যাচ্ছে? বলো? দেখো, এইটা যদি তোমার ট্রাক হয়, এইটা যদি আমাদের ট্রাক হয়, TRUCK হয়তো? দেখি তো। তাই তো হয়। সৃজন? হ্যাঁ স্যার। বানান ঠিক আছে রে? দাঁড়াও দেখি। তাই তাই তো হয়। হ্যাঁ, এই ঠিকই আছে। তো ধরে নাও এই যদি ট্রাক হয় তাহলে এখানে ট্রাকের ইঞ্জিন আছে। এবার এইদিকে তো ঘর্ষণ বল কাজ করবে, তো এইদিকে গতিশীল, ভি বেগে গতিশীল। তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এবার ইঞ্জিন যদি সামনের দিকে একটা পাওয়ার না, ফোর্স না দেয়, এফটা কি
ফোর্স ডিউ টু ইঞ্জিন, ইঞ্জিন যে ফোর্স দিচ্ছে সেটা। আর এখানে ঘর্ষণ বল এফএস, এফ কে কাজ করছে, গতিশীল যেহেতু সেহেতু এফ কে কাজ করছে। এবার আমি যখন অ্যাক্সেলারেট করছি, আমি যদি ত্বরণ নিয়ে যেতে চাই, তাহলে আমি কি করব? আমি তখন এই এফ ফোর্সের মানটা বাড়াবো, এটাকে বাড়াবো যখন ত্বরণ চাইবো। যখন আমি সমবেগে চাইবো, তখন আমি এই এফ ফোর্সটা ফ্রিকশন ফোর্সের সাথে সমান করে দেবো। তাহলে আর কোনো অনুভূমিক লব্ধি বল থাকবে না। অনুভূমিক লব্ধি বল যদি না থাকে, তাহলে অনুভূমিক লব্ধি ত্বরণ থাকবে না। যদি ত্বরণ না থাকে, তাহলে সে সমবেগে চলবে। তার মানে এই নয় যে সমবেগে কোনো ইঞ্জিন চললে তার তেল খরচ হবে না। অবশ্যই তেল খরচ হবে, কারণ সমবেগে চলতে গেলেও তাকে ঘর্ষণ বলের সমান পরিমাণ বল ইঞ্জিন দ্বারা ঘর্ষণ বলের বিরুদ্ধে ক্রিয়াশীল হতেই হবে। এটা কি প্রত্যেকের মাথায় ঢুকলো? প্রত্যেকে বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তাহলে দুটো জিনিস এখানে কাজ করছে। ট্রাক, বাস যাই চলুক, ট্রাক চলুক, বাস চলুক, ট্রেন চলুক, যাই চলুক, এদের সমস্ত ক্ষেত্রে, এদের চলাচলের ক্ষেত্রে অন্য অনেক কিছু ফোর্স কাজ করে। মেজর যে দুটো ফোর্স কাজ করে, মেজর ফোর্স যেটা, সেই ফোর্স হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইঞ্জিন দ্বারা ইঞ্জিন দ্বারা ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল, আর দু নাম্বার হচ্ছে ঘর্ষণ বল। এবার গতিশীল যেহেতু, সেই ঘর্ষণটা হবে এফ কে কাইনেটিক, আর ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল হচ্ছে এফ। যদি যদি এফ গ্রেটার দেন এফ কে হয়, তাহলে হবে ত্বরণ। যদি এফ ইকুয়াল টু এফ কে হয়, তাহলে হবে সমবেগে গতিশীল। যদি ত্বরণ নিয়ে গতিশীল, এটা ত্বরণ নিয়ে গতিশীল। আর যদি এফ লেস দেন এফ কে হয়, ফ্রিকশন যদি জয়লাভ করে, তাহলে মন্দন নিয়ে গতিশীল হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্নে এটা জিজ্ঞেস করেছে, এইটা আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে। তাহলে এবার আমাদের ক্যালকুলেশন ইজি। প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? আমাদের প্রশ্নে বলেছে, প্রশ্নে বলা হয়েছে সমবেগে গতিশীল ট্রাক, ট্রাক তার মানে হচ্ছে ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল কত? ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল কত? কত রে? এটা হবে শুধু ঘর্ষণ বল। ঘর্ষণ বলের মান কত? মিউ ইন্টু নরম্যাল। এবার ট্রাক ধরে নাও এরকম করে আছে, ট্রাকের এই বরাবর নিজের ওজন কাজ করছে, মাটিতে দিচ্ছে চাকার মধ্যে দিয়ে, আর এই বরাবর নরমাল দিচ্ছে। তাহলে এন মানেই এমজি হবে, এন সমান এমজি হবে, কারণ ট্রাক উপর দিকে উঠে চলে যায়নি, নরমাল বেশি হতে পারে না। তাহলে মিউ ইন্টু এমজি হচ্ছে এর প্রযুক্ত বল এফ। আর ক্ষমতা চেয়েছে, তাহলে ক্ষমতা সমান কত হবে? ক্ষমতা সমান হবে বেগ ইন্টু ভেলোসিটি, ফোর্স ইন্টু ভেলোসিটি। ফোর্সও এইদিকে, ভেলোসিটি ওইদিকে, তার জন্য এফ ভি, এফ ডট ভি যদি আমি করি, তাহলে এফ ভি কস 0 পাবো। তার মানে এখানে পাবো এফ ভি কস 0 ডিগ্রি, তার মানে এফ ইন্টু ভি। তাহলে ক্ষমতা পি সমান হবে এফ ইন্টু ভি। এফ সমান কি পেলাম? মিউ এম জি ইন্টু ভি। সেই জন্যই মিউ দেওয়া ছিল। মিউ হচ্ছে 0.5, এম মানে হচ্ছে 400 কেজি, জি মানে 10, ভি মানে মনে হয় 5 নাকি? না কত রে, কত বলেছি? ভি ভি সমান কত বলেছি? ও 54। আচ্ছা 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা সমান হচ্ছে 54 ইন্টু 5 এর 18, তার মানে হচ্ছে 18 দিনে, তার মানে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 15 হবে, সমান এটা কেটে গেলে এখানে 10 হবে, 10 কাটলে 10 10 কেটে গেল, 4 15 60, সরি কোন দিক দিয়ে কি করলাম, 60 মানে 60,000 ইন্টু 5,
সমান হচ্ছে তোমার 30,000, যাই হোক দেখে নিস, হ্যাঁ, এত ওয়াট কিছু একটা, মানে 30 কিলোওয়াট। যাই হোক 30 কিলোওয়াট পাওয়ার মানে বিরাট পাওয়ার, এত কিছু হয় না। তো 400 কিলো বা ট্রাক, তারপর আবার 54 কিলোমিটার পার আওয়ার বেগে কনস্ট্যান্ট চলতেই পারে। এই হলো রেজাল্ট। ওকে, নেক্সট প্রবলেম। পাওয়ারটা কিন্তু চ্যাপ্টার ইজ ভেরি লো, খুব ছোট্ট, কিন্তু পাওয়ার থেকে কোশ্চেন নানা রকম ভাবে পড়ে। নেক্সট একটা প্রশ্ন, সেটা খুব এমিনেন্ট প্রশ্ন, প্রবলেম। এটা হচ্ছে খুব এমিনেন্ট প্রবলেম, খুব খুব কমন প্রবলেম। এই প্রবলেমটা বেশ অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করে। প্রবলেমটা কি বলছে, একটি গাড়ি, তোমাদের বইয়ে বিভিন্ন ভাবে থাকতে পারে, একটি গাড়ি স্থির স্থির ক্ষমতা প্রদানে গতিশীল। মানে ইঞ্জিন একটা গাড়িকে কনস্ট্যান্ট পাওয়ার পুশ করে যাচ্ছে, তার মানে কনস্ট্যান্ট পাওয়ার দিয়ে যাচ্ছে একক সময়ে। ইঞ্জিন কনস্ট্যান্ট, মানে একক সময়ে ধ্রুবক পরিমাণ কাজ করে যাচ্ছে, কনস্ট্যান্ট ক্ষমতায় দিয়ে যাচ্ছে, তার মানে স্থির ক্ষমতা প্রদানে একটি গাড়ি গতিশীল। তো গাড়িটি স্থিরাবস্থা থেকে শুরু করলে, স্থিরাবস্থা থেকে গতি শুরু করলে, গতি শুরু করলে সময় টি সময়ে, টি সময়ে তার সরণ, বেগ, ত্বরণ এগুলি সময়ের সাথে কেমন ভাবে সম্পর্কিত? কেমন ভাবে সম্পর্কিত থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। সরি। ভাবো 2 মিনিট। হ্যাঁ বল। সেই 11 পড়াচ্ছি একটু, ফোন করছি একটু পরে, হ্যাঁ। দিস ইজ, এই অঙ্কটা দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে আমি দেখলাম দেওয়া আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা আছে গাণিতিক সমস্যা ও সমাধানে, প্রবলেম নাম্বার 6 আমার দেওয়া আছে। এখানে দেওয়া আছে জয়েন্ট এন্ট্রান্স 1989 এ পড়েছে, জেইই 89। এটা কিন্তু পুরোপুরি ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, এবং এটা ইন্টিগ্রেশন দিয়ে যদি করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন আমাদের সিম্পল ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। এবং এইগুলো ইন্টিগ্রেশন যদি বাদ দিয়ে দিই আমরা, আমাদের প্রথম থেকেই আমি এই কথাটা বলে যাচ্ছি, ইন্টিগ্রেশন যদি আমরা বাদ দিয়ে বাদ বাকিটা মেকানিক্স পড়ি, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে, তাহলে মেকানিক্স থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা ছেড়ে আসব। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এর খুব বেশি ডিটেলস আমাদের জানার দরকার নেই, কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি করে ত্বরণ বেগ সরণে আসে সেগুলো আমরা জানি। সেই জায়গাগুলো থেকে আমরা এটাকে প্রয়োগ করার চেষ্টা করব। তো দেখো এখানে দেওয়া আছে, প্রবলেমটা আমি করে দিই, তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। এখানে দেওয়া আছে দেখো, স্থির ক্ষমতা, স্থির ক্ষমতা তার মানেই হচ্ছে ক্ষমতা সমান ধ্রুবক। ধ্রুবকটার মান ধরলাম, আমি ধরলাম কে,
কে মনে করি? কোন একটা ধ্রুবকের মান যেমন আমরা ক্লাস 9-10 যেমন ধরে নাও ওই অনুপাতের অঙ্কগুলো করার সময় a/b সমান b/c সমান c/d সমান কে মনে করি? ধ্রুবক ছিল অনুপাত। সেরকম এখানে ক্ষমতাটা যেহেতু ধ্রুবক দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি কে। এবার দেখো তো ক্ষমতাটাকে আমরা কিভাবে লিখতে পারি? ক্ষমতা সমান, তাহলে আমরা পেলাম প্রবলেম থেকে, ফ্রম প্রবলেম আমরা কি পেলাম? ফ্রম প্রবলেম আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ক্ষমতা সমান কে। এবার আমরা দেখার চেষ্টা করি যে ক্ষমতাটাকে আমরা কি লিখতে পারি। ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য, তার আগে আমরা এটা দেখলাম ক্ষমতা সমান হচ্ছে বল ডট বেগ। এবার যেহেতু একই দিকে ধর যেদিকে প্রযুক্ত বল আমরা দেখছি গাড়ির ক্ষেত্রে যেহেতু বলা আছে, তাহলে গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন যেদিকে বল প্রয়োগ করবে সেদিকেই তার বেগ হবে। তাহলে বল ভেক্টর আর বেগ ভেক্টরের মধ্যে দিক একই দিকে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি বল ইন্টু বেগ ইন্টু কস 0 ডিগ্রি মানে 1। তার মানে আমরা লিখতে পারি বল ইন্টু বেগ। বলকে আমরা লিখতে পারি এফ ইন্টু এম ইন্টু এ ইন্টু ভি। এ কে আমরা লিখতে পারি ডিভি ডিটি। তাহলে এম ইন্টু ডিভি ডিটি ইন্টু ভি। তার মানে এটাকে লিখতে পারি এম ভি ডিভি বাই ডিটি, ডিভি ডিটি। এই পর্যন্ত কি কোনো অন্যায় কিছু করলাম তোমাদের মনে হয়? একটু দেখে নাও, লিখে নাও। এই পর্যন্ত কি কোনো অন্যায় আমরা করলাম? ক্ষমতা সমান বল ভেক্টর ডট বেগ ভেক্টর। বল আর বেগ যেহেতু গাড়ি চলাচলের ক্ষেত্রে যেদিকে, যেহেতু গাড়ির স্পিড বাড়ানোর কথা আমরা আলোচনা করছি, তাই আমরা ধরে নিচ্ছি, তাই আমরা জানি যে ইঞ্জিন যে বল প্রয়োগ করবে সেই বরাবরই কিন্তু বস্তুর বেগ হবে। তার মানে একই ডাইরেকশনে হওয়ার জন্য থিটা হচ্ছে 0। তার মানে এফ ভি কস 0 কস 0 মানে 1। তার মানে পাওয়ার সমান হচ্ছে এফ ইন্টু ভি। এফ মানে এম এ নিউটনের সেকেন্ড ল ফর এ পার্টিকুলার বডি। এখানে এম হচ্ছে পুরো ট্রাক বা যন্ত্র, তার ভর হচ্ছে এম। এ মানে ডিভিডিটি। এবার ভিটাকে আগে লিখে ভি ডিভিডিটি লিখলাম। এই পর্যন্ত বুঝতে পেরেছো? বলো একটু, বলো। কেউ কি নাই? তাহলে এখানে আমরা লিখতে পারি এম ইন্টু ভি ইন্টু ডিভি ইন্টু ডিটি, ডিভি বাই ডিটি সমান কে। তাহলে এটা ডিটিটাকে ওইদিকে তাড়িয়ে দাও। তাহলে ভি ডিভি যদি আমি শুধু লিখি তাহলে আমি লিখতে পারি এখানে কে বাই এম ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন আমরা করব। তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন ভি ডিভি সমান কে বাই এম ইন্টিগ্রেশন ডিটি। এবার যেহেতু এখানে নির্দিষ্ট সমাকল করিনি, এই দিনই তার একটা কনস্ট্যান্ট হয়, সমাকল ধ্রুবক হয়। এটা যখন তোমরা করবে তখন বুঝতে পারবে সমাকল একটা ধ্রুবক বেরোয়, কারণ ডেরিভেটিভ করলে এই ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে আমরা কি জানি ভি টু দি পাওয়ার 1 আছে। তাহলে ভি টু দি পাওয়ার 1 প্লাস 1/2 মানে হচ্ছে ভি স্কোয়ার বাই 2 সমান কে বাই এম ইন্টু ডিটির ইন্টিগ্রেশন হবে শুধু টি প্লাস একটা ধ্রুবক হলো সি। এবার এই ধ্রুবকের মানটা আমাদের বার করতে হয় প্রাথমিক অবস্থা থেকে। তাহলে প্রাথমিকভাবে কি বলা ছিল? প্রাথমিকভাবে কি বলা ছিল? প্রাথমিকভাবে বলা ছিল যে টি ইকুয়াল টু যখন 0 তখন স্থির অবস্থা থেকে শুরু করেছে। তাহলে যখন টি ইকুয়াল টু 0 তখন বেগ কত গো? ভি সমান কত? যদি স্থির অবস্থা থেকে শুরু করে, যদি স্থিরাবস্থা থেকে শুরু করে তাহলে 0 হবে। তাহলে যখন টি ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু 0। এগুলো বসাও। এগুলো বসালে কি আসবে? টি এর মান যখন 0 তখন ভি এর মান 0। তার মানে 0 স্কোয়ার বাই 2 সমান কে বাই এম ইন্টু 0 প্লাস সি। তাহলে এখানে দেখো 0 সমান 0 প্লাস সি। তার মানে সি এর মান কত পেলাম? 0 পেলাম। তাহলে ওই যে সমীকরণ আমরা পেয়েছি ভি স্কোয়ার বাই 2
সমান কে বাই এম ইন্টু টি প্লাস সি, সেই সমীকরণটা এখন গিয়ে দাঁড়িয়ে গেল কি ভি স্কোয়ার বাই টু সমান হচ্ছে কে বাই এম ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর ভি স্কোয়ার সমান টু কে বাই এম ইন্টু টি, or v সমান রুট ওভার অফ টু কে বাই এম ইন্টু টি টু দি পাওয়ার হাফ। এইটা আমরা পেয়ে গেলাম ভি এর সাথে টি এর সম্পর্ক, নির্ণেয় ভিটি সম্পর্ক পেলাম। যদি ত্বরণ বার করতে বলে তাহলে কি করব? ত্বরণ বার করতে গেলে কি করব? ডেরিভেটিভ করে দেব। আর যদি ডিভি বাই ডিটি করে দেব। আর যদি সরণ বার করতে বলে তাহলে বেগ থেকে কি করব? ইন্টিগ্রেশন করব। তার মানে এই যে সম্পর্কটা আমরা পেলাম ভি সমান রুট ওভার অফ টু কে বাই এম ইন্টু টি টু দি পাওয়ার হাফ, সেখান থেকে আমি টি টু দি পাওয়ার হাফ, সেখান থেকে আমরা কি করতে পারি? আমরা ত্বরণ বার করতে পারি। ত্বরণ এ সমান ডিভি ডিটি করলে এটা ধ্রুবক, ধ্রুবক বাইরে বেরিয়ে চলে এলো। আর টি টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ মানে হচ্ছে হাফ ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটার অ্যান্সার হবে কে বাই টু এম ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ। আর যদি সরণ বার করতে হয় তাহলে এস সমান হবে ইন্টিগ্রেশন ভিডিটি। তার মানে কি হবে? তার মানে ইন্টিগ্রেশন রুট ওভার অফ টু কে বাই এম বাইরে চলে আসবে টি টু দি পাওয়ার হাফ ডিটি, তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার 3/2 বাই 3/2, কারণ রুট ওভার অফ টু কে বাই এম টি টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মানে 2/3 গুণ হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি কি পেলাম? এখান থেকে আমরা পেলাম সরণ হচ্ছে প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2, বেগ হচ্ছে প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার হাফ, ত্বরণ হচ্ছে প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ। এই তিনটে মনে রেখো। দিস আর ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলাস। কখন? যখন পাওয়ার কনস্ট্যান্ট হয়। পাওয়ার কনস্ট্যান্ট যখন হয়, যন্ত্রের পাওয়ার কনস্ট্যান্ট হলে তখন যে সরণ বেগ ত্বরণ হয় তার এই ফর্মুলা হয়। ওকে, তাহলে আজ তবে এইটুকুই থাক। এখান সংক্রান্ত অঙ্ক তোমরা করো। নেক্সট আমরা পড়বো শক্তিতে চলে যাব। শক্তি পড়ে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি, তারপর তোমার সেখান থেকে আরো অনেক ডিটেলস এইগুলো পড়াবো। এগুলোতে আমরা বেশি টাইম স্পেন্ড হবে না, টুকটুক টুকটুক করে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, চলো, গুড নাইট।